নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমরা প্রত্যেকে এখন নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট ছোট পরিবার, ওই জয়েন্ট ফ্যামিলি থেকে বের হতে হয়েছে আমাদের, কারণ জয়েন্ট ফ্যামিলিতে থাকার সুযোগ বা সুবিধা কোনোটাই বোধহয় এখন সেভাবে আমাদের নেই। ফলে এখন আমি, তুমি আর আমাদের একটি সন্তান, এই নিয়েই কিন্তু আমাদের ছোট্ট পরিবার। কিন্তু এই পরিবারে একটা মানসিক অশান্তি তৈরি হয় এবং তার মূল কারণে কিন্তু থাকে সন্তান, এবং সন্তান যদি অবাধ্য হয়ে যায়। আপনি মনের মতন করে সন্তানকে গড়ার তো চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই সন্তান আপনার মনের মতন হচ্ছে না। সে অবাধ্য হয়ে যাচ্ছে, সে অসৎ বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে, সে অল্প বয়সেই প্রেমে আসক্ত হয়ে পড়ছে, সে নেশায় আসক্তি তার চলে আসছে, সে বাবা মায়ের মুখে মুখে তর্ক করছে, বাবা মার গায়ে কখনো হাত তুলে দিচ্ছে। এটা আমার আপনার জীবনের গল্প, খুব বাস্তব ঘটনা। তখন একটা সময় আপনার মনে হয় জয়েন্ট ফ্যামিলি হলে, অনেক ভাই বোন একসাথে থাকলে হয়তো এমনটিও হতো না। কিন্তু ঠিক কি করবেন এই মুহূর্তে, ঠিক কি করণীয় আপনার? অনেক ক্ষেত্রে জয়েন্ট ফ্যামিলিতেও কিন্তু এই প্রবলেমগুলো আসে। তাই ফ্যামিলি ছোট না বড় সেটা বড় সমস্যা না, বড় সমস্যা জন্মছক, তার পাশাপাশি পরিস্থিতি নিশ্চয়ই একটা বড় ফ্যাক্টর। তো সব কিছু বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। যখন একেবারে পরিবারের আলোচনা, সন্তানকে নিয়ে আলোচনা, তাই ব্যাপারটা ভীষণ সিরিয়াস। আলোচনা করব ভীষণ সিরিয়াস একজন মানুষের সাথে, যে মানুষটাকে খুব সিরিয়াসলি কিন্তু পড়াশোনা করতে দেখা গিয়েছে, রিসার্চ করতে দেখা গিয়েছে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে নিয়ে, যিনি জানেন যে গোড়ায় গলতটা কোথায় রয়েছে এবং কিভাবে এই গলতটা থেকে আমাদেরকে বের করা সম্ভব হবে। তিনি অন্য কেউ নন, পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখুন, বিশেষ করে যে এই যে রাহু কিছু কিছু জায়গা তৈরি করে, কারণ একটা জাতক জাতিকা যখন ছোটোর থেকে ধীরে ধীরে সে বড় হয়, বাবা মায়ের অবশ্যই প্রত্যেক সন্তানই খুব স্নেহের হয়। বাবা মা প্রত্যেক সন্তানকে কিন্তু সমান চোখেই দেখে, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্র বিশেষ দেখবেন যে কারণ গ্রহ নক্ষত্রের কবলে পড়ে অনেক জাতক জাতিকা তারা কিন্তু অসৎ পথ অবলম্বন করে ফেলে। আমি বারবার বলি, সেই জন্য যে গ্রহ নক্ষত্র কিন্তু আমাদের জীবনের যাবতীয় ফল দেয়, এবং এই গ্রহ নক্ষত্র আপনাকে কিন্তু আবার ভালো জায়গায় নিয়ে যায়, আবার খারাপ জায়গায় নিয়ে যায়। দুটো জায়গায় রয়েছে, কিন্তু আপনার ক্ষেত্রে কোন গ্রহ কখন ভালো ফল দেবে, কোন গ্রহ কখন খারাপ ফল দেবে, এগুলো আপনার জন্মছকের বিচার্য বিষয়। তা যাই হোক, দেখুন, একটা জাতক জাতিকা অবাধ্য হয়ে যায় কেন হয়, যে বিষয়গুলো অবাধ্য হয়ে গেলেই এই ধরনের বাবা মায়ের ওপর খারাপ ব্যবহার করে। কারণ অবাধ্য, কারণ তারা বাবা মায়ের কথা শুনতে চায় না, গুরুজন যারা আছে তাদের কথা শুনতে চায় না। এরা সাধারণত নিজের মতো করে চলতে পছন্দ করে, এবং বন্ধু বান্ধব যারা আছে তাদের কথা শুনে এরা চলে বলেই এরা জীবনে কিন্তু সেইভাবে প্রতিষ্ঠাও পায় না। দেখবেন যে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তারা কিন্তু বলা হয় যে দিশাহারা হয়ে পড়ে, কোন দিকে যাবে, কারণ তারা সঠিক গাইডলাইনটা সঠিক সময়ে পায়নি। এটা হচ্ছে তাদের ক্ষেত্রে সমস্যা। এবং যখন ওই বয়সটা যখন পার করে যায়, কারণ এক একটা বয়স রয়েছে প্রত্যেকের জীবনে, শৈশব থেকে আরম্ভ করে কৈশোর, এবং এই যে বলা হয় যে শৈশব, তারপরে বালক, এবং তারপরে কৈশোর, তারপরে পরপর যে জায়গাগুলো রয়েছে, প্রত্যেকটা গ্রহ কিন্তু এফেক্টেড। কারণ প্রথম শৈশবকালটা আপনার চন্দ্র এফেক্টেড করে, অর্থাৎ আপনার গ্রহগত কানেকশান চন্দ্র কিভাবে অবস্থান করছে সেটার উপর ডিপেন্ড করে। আর আমরা বলি যে চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ। আর তারপরে স্টেজ যেটা আসবে তখন সেটা বুধের কানেকশান পায়। সেই জন্য আমরা অনেক সময় দেখবেন বুধ গ্রহকে বালক গ্রহ বলি। তাই বুধ সবসময় এরা তো চঞ্চল প্রকৃতির, আর বুধও দেখবেন যে আমাদের সাধারণত বুধের অবস্থান অনুযায়ী আমাদের চঞ্চলতা দেখা যায়, বিচার করা হয়। তাহলে একটা জাতক জাতিকার 12 বয়স থেকে এই 19 বছর বয়স পর্যন্ত সে কিভাবে নিজেকে সামাল দেবে, নিজেকে কিভাবে প্রতিষ্ঠা করবে, কিভাবে তাকে নিজেকে অ্যাপ্লাই করবে, এটা কিন্তু দেখায় ওই বুধ গ্রহ। সেই বুধ যদি কোনো রকমের পীড়িত হয়, তাহলে বলা হয় এই সকল জাতক জাতিকারা ওই বয়সের মধ্যে অসৎ বন্ধুর সঙ্গে মিশে গিয়ে তাদের যে নির্দিষ্ট কার্যকারী ক্ষমতা, বা যে সময়টা যে কাজটা করলে হয়, আমরা বলে থাকি যে সময় যে কাজটা করা উচিত, সেই কাজটা তারা করতে চায় না, বা করতে পারে না, বা করেই না, এবং তার কারণে এরা জীবনে অনেক কিছু হারিয়ে ফেলে। আমরা বলি যে দেখবেন যে 19 বছর বয়স পর্যন্ত একটা জাতক জাতিকারা জীবনে একটা নির্দিষ্ট ওয়ে পায়, এবং আগামী দিনে এই নির্দিষ্ট ওয়েতে চললে তার জীবনের যে সাকসেস, আমি বারবার বলি যে একটা জাতক জাতিকার নির্দিষ্ট লক্ষ্য প্রত্যেকের হওয়া উচিত, এবং সেই লক্ষ্য অনুযায়ী তারা
সঠিকভাবে এগোতে হবে তাদেরকে, এবং সেই সঠিকভাবে এগোনোর ক্ষেত্রে যাতে বাধা না হয়, সেই জন্য যদি ওই 19 বছরের মধ্যে আপনার ক্ষেত্রে বুধ গ্রহটা খারাপ হয়, তাহলে দেখবেন যে 19 বছর বয়সের মধ্যে আপনি কোথাও না কোথাও সমস্যায় পড়ে গেছেন, বা আপনার সন্তান সমস্যায় পড়ে গেছে। তাহলে এইগুলো দেখা যায়। তাই বুধ যদি কোনো কারণে রাহু যুক্ত হয়, তাহলে দেখবেন যে মিথ্যা কথা বলে। আমি কয়েকটা সিমটম আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। দেখবেন যে একটা জাতক জাতিকা পড়াশোনায় ছোটোবেলায় খুব ভালো ছিল, হয়তো সে তার বয়স তুলনামূলক 10-11 বছর বয়স পর্যন্ত খুব ভালো রেজাল্ট করেছে, তারপরে যখন আসলো তখন দেখা গেল যে তার রেজাল্টের জায়গা এতটা খারাপ হলো, সে পাশ করতেই পারছে না ক্লাসে। এগুলো কেন তৈরি হয়? এ তো গ্রহ নক্ষত্রের কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো কারণে কেউ শত্রুতা করে দেয়, দেখবেন যে অনেক ক্ষেত্রে যে হিংসা, অহংকার, জেদ, এর কারণে কিন্তু অনেক ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যান। এবং সাধারণত অনেক ক্ষেত্রে দেখবেন যে এগুলো জ্ঞাতি শত্রুর জায়গা বেশি হয় এই সময়টা জাতক জাতিকাদের ওপর। তাই যে মাথায় রাখবেন যে ওই যে বললাম 10 বছর 11 বছর বয়স পর্যন্ত খুব ভালো রেজাল্ট করলো, তারপরের থেকে রেজাল্ট খারাপ হতে থাকলো, সিলি মিস্টেক বা ওভার কনফিডেন্স, এইগুলো সাধারণত দেয় তখন ওই সময়টা। এবং ওই বুধ দেখা গেল যে রাহু যুক্ত হয়ে আছে, বা বুধ দেখা গেল যে রাহু কোনো রকমের, রাহুর যে নক্ষত্র সে রয়েছে সেই নক্ষত্রে গিয়ে অবস্থান করেছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে সেই রাহুর দশা অন্তর্দশা শুরু হয়েছে। দেখবেন যে এই সময় সাধারণত এই সকল জাতক জাতিকারা ভুল পদক্ষেপ নেয় এবং অসৎ সঙ্গে মিশে যায়, কখনো তারা নেশায় আসক্ত হয়ে যায়, কখনো দেখা গেলো নিজের মানে দেখা যাচ্ছে যে ওই অসৎ সঙ্গে মিশে গিয়ে তাদের যে কোর্স বা তাদের যে নির্দিষ্ট লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ করতে পারছে না বলেই তার মধ্যে ডিপ্রেশন তৈরি হয়ে যায়। এবং এই বয়স পর্যন্ত বর্তমান সমাজে পড়াশোনার জায়গায় বিশেষ করে দেখবেন যে 19 বছর বয়স পর্যন্ত যে সকল জাতক জাতিকারা রয়েছেন, এটা রিসার্চ থেকে বলা হচ্ছে, এবং এটা বলা হচ্ছে যে এই সময়ের মধ্যে এদের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ অনেক গুণ বেশি, অর্থাৎ এই এজের মধ্যে ডিপ্রেশনের পরিমাণটা অনেক গুণ বেশি হয়ে যাচ্ছে তাদের। এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ডিপ্রেশনের কারণে ওরা হতাশা হয়ে কোনো না কোনো একটা স্টেপ নিয়ে নিচ্ছে, অর্থাৎ এই ডিপ্রেশনের কারণে কোনো একটা স্টেপ তারা নিতে যাচ্ছে, খারাপ কিছু চিন্তা ভাবনা করছে। তাহলে এইগুলো কিন্তু সাধারণত দেখা যায় এই নির্দিষ্ট এজের মধ্যেই। এবং এই সময় দেখবেন যে তাদের যে নির্দিষ্ট জায়গা, আমি বারবার বলি কেন হয়, দেখালো আমাদের জন্ম ছকের ভাগ্যপতি রয়েছে, অবশ্যই ভাগ্যপতি, নেটাল চার্টের ভাগ্যপতি হচ্ছে বৃহস্পতি, এবং এই ভাগ্যপতির সঙ্গে যদি রাহু যুক্ত হয় তাহলে বলা হয় যে এই সকল জাতক জাতিকার গুরু চণ্ডাল দোষ হয়, কারণ ওই বৃহস্পতি ভাগ্যপতি এবং গুরু স্থানকে দেখে। তাই ওই গুরু স্থানের সঙ্গে যদি স্থানের সঙ্গে যদি কোনো কারণে সেই রাহু কানেকশন পেয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকারা বাবা মায়ের কথা তো শুনবেই না, মাস্টারদের কথাও শুনতে চাইবে না, তার যে শিক্ষক সেই শিক্ষকের কথাও শুনবে না, এবং তার নিজের মতো করে চলতে গিয়ে সর্বশান্ত হয়ে যায় এরা। এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে 19 বছর বয়সে এইগুলো বেশি হয়, এবং এটা হওয়ার কারণে এই সমস্যাগুলো দেখবেন ধীরে 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 বাড়ছে। এবং এরপরেও এই গুরুচণ্ডাল দোষ যদি আপনি প্রতিবিধান না করেন, তাহলে তাদের ক্ষেত্রে তাদের কর্মজীবনেও কিন্তু এই প্রভাব বিস্তার করে। এবং এই কর্মজীবনে প্রভাবটা কখন আসবে, তখন কর্মের মধ্যে যখন সে এন্ট্রি নেবে এবং তারপরে তার সেই বসের কথা সে শুনবে না। কারণ এই গুরুচণ্ডাল দোষ যাদের হয় সাধারণত তারা দেখা গেছে তারা নিজেদের মতো চলতে পছন্দ করে, এবং এই নিজেদের মতো চলতে গিয়ে তারা সর্বশান্ত হয়ে যায়, একাধিক কর্ম পরিবর্তন করে, এবং একাধিক জায়গা স্থান পরিবর্তন করে, এবং একাধিক রিলেশন পরিবর্তন করতে বাধ্য হয়। তাহলে এই জায়গাগুলো কিন্তু গুরুচণ্ডাল দোষের কারণে হয়ে থাকে। তাহলে এই গুরুচণ্ডাল দোষ থাকলে যেগুলো সাধারণত অবাধ্য সন্তান আপনার অবাধ্যই হয়ে যাবে, এবং দিনের পর দিন আপনার কথা না শুনে আপনার ওপর অত্যাচার শুরু করবে। এটা তো বললাম একটা ছোট্ট একটা যোগের কানেকশান, তাছাড়াও কিন্তু অন্যান্য কানেকশান রয়েছে। অবশ্যই আপনাদেরকে বলবো যে কি কি কানেকশান থাকলে, কি কি গ্রহ নক্ষত্রের পাওয়ার থাকলে, বা কোন ভাবের সঙ্গে কোন ভাবের কানেকশান থাকলে এই জায়গাগুলো আরও বেশি পরিমাণে হতে পারে, বা আরও দেখা গেল যে আপনার ক্ষেত্রে আপনার সন্তান আপনার থেকে অনেক দূরবর্তী জায়গায় চলে যাবে এই অবাধ্যতার কারণে। আপনার সন্তান দেখা যাচ্ছে যে নেশায় আসক্ত হয়ে যাবে আপনার শুধু ওই কানেকশানের কারণে। দেখা গেল অসৎ বন্ধুর সঙ্গে মিশে গিয়ে আপনি যে পরিবেশে থাকেন বা যে পরিবারের আপনি মানুষ হয়েছেন, দেখা গেলো সেই পরিবার থেকে পুরোপুরি সে ডিটাচ হয়ে যেতে পারে।
তাহলে এগুলো কিন্তু ওই জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। আমি অবশ্যই বলবো আপনাদেরকে সেইগুলো। বয়সটা কিন্তু গৌতমদা উল্লেখ করলে 19 বছর। টিন মানে একেবারে টিনেজার, এবং এই টিনেজার বয়সটা কিন্তু মারাত্মক। জীবনে ভালো কিছু করার স্বপ্নও যেরকম এরা দেখে, আবার ভালো কিছু না করতে পেরে বাজে দিকে নজরটাও কিন্তু এদের খুব তাড়াতাড়ি চলে যায়। সমস্যা কিন্তু দু প্রকারের। আমি একটা প্রকার বলছিলাম, ছেলে অবাধ্য হয়ে যাচ্ছে, ছেলে খারাপ হয়ে যাচ্ছে, ছেলে বাজে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশছে, বাজে কিছু নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, বাজে কিছু বান্ধবীর সঙ্গে, মানে বাজে বান্ধবী বলতে আমি এ কারণেই বলছি যে বয়সটা কিন্তু প্রেম করার নয়, তো অল্প বয়সেই প্রেমে আসক্তি চলে আসছে, ভালোবাসা আসক্তি চলে আসছে, যেটা তার জন্য ক্ষতি হচ্ছে। এটা যেরকম একটা স্টেজ থাকে, একটা পার্ট থাকে, আরেকটা পার্ট কিন্তু গৌতমদা সত্যি উল্লেখ করলেন যে ডিপ্রেশন। কিছু কিছু সন্তান বা কিছু কিছু এই বয়সের টিনেজারদের মধ্যে দেখা যায় স্বপ্ন তারা বিশাল কিছু দেখছে, হাই ফাই তাদের স্বপ্ন, কিন্তু তারা দেখছে যে তারা ম্যাচ করতে পারছে না জীবনটাকে, তারা ঠিক সেই স্টেজ পর্যন্ত পৌঁছতে পারছে না, তাদেরকে টপকে অন্যরা এগিয়ে যাচ্ছে কিন্তু সে দৌড়তে পারছে না সেই জোরের সাথে, তখন চলে আসে কিন্তু ডিপ্রেশন। আপনার সন্তানকে আপনাকে চিনতে হবে, বুঝতে হবে। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। যদি মায়ের প্রতি ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে অবশ্যই কিন্তু মায়ের তো সবসময় সন্তানের প্রতি একটা স্নেহ থাকে, কিন্তু মাকেই কিন্তু চিনে নিতে হবে আমার সন্তান ঠিক কোন দিকে মোড় নিচ্ছে। সে যদি বাজে সঙ্গে মিশে যায় সেখান থেকে বের করার দায়িত্ব কিন্তু আপনার, সে যদি ডিপ্রেশনে চলে যায় সেখান থেকে উদ্ধার করার দায়িত্ব কিন্তু আপনার। আপনাকে কিন্তু সহযোগিতা করতে পারে অবশ্যই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা এবং একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, যার মাধ্যমে আপনি কিন্তু আপনার জীবনের আপনার সব থেকে প্রিয় সন্তান যে হয় তাকে কিন্তু উদ্ধার করতে পারেন। আজকে ঠিক সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ আমরা তো মা, আমরা কি করে বুঝবো যে আমার সন্তান 19 বছর বা এই টিনেজারে কোনো খারাপ পদক্ষেপ নেবে কিনা, বা সত্যি আত্মহত্যা করার প্রবণতা, বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রবণতা, বা একটা পাগলামি গোছের কিছু মানসিকতা অনেক সন্তানদের মধ্যে আসে। আমার জন্মছক, মানে আমার সন্তানের জন্মছক কি সেটাকে আমাকে আগাম জানান দেবে? সেটাই কিন্তু একটু দাদার থেকে শুনবো। নিশ্চয়। দেখুন, জন্মছকের আমি বারবার বলে থাকি, যদি রাহু অর্থাৎ 4th হাউসে যদি রাহু থাকে বা 5th হাউসে যদি রাহু থাকে, তাহলে এই সকল জাতক জাতিকা দেখা গেলো আগের জন্মের কোনো খারাপ কর্ম করে এসছে। 5th হাউসের কানেকশান রাহু যদি থাকে তাহলে জানবেন যে হ্যাঁ, সে আগের জন্মে কোনো না কোনো, আর আমরা প্রত্যেকেই কিছু না কিছু ক্ষেত্রে জ্ঞানতা বা অজ্ঞানত কোনো রকমের খারাপ কাজ হয়তো করতেই পারি। কিন্তু ওই যে রাহুর কবল, অর্থাৎ রাহু যদি পঞ্চমে থাকে, যাদের যাদের আছে দেখে নিন, একদম মিলিয়ে দেখে নেবেন এই সমস্যাগুলোই আপনার জীবনে আসছে। অর্থাৎ রাহু পঞ্চমে অবস্থান করলে এই সকল জাতক জাতিকারা সাধারণত রিলেটিভ থেকে সরে যায়। হয় দেখা যাচ্ছে যে ও যে জায়গায় থাকবে, যত দিন ওর বয়স যত বাড়বে তত দেখবে ওর রিলেটিভরা ওর থেকে সরে যাবে, ওর সঙ্গে সম্পর্ক সেইভাবে রাখতে চাইবে না, কারণ তার মধ্যে এমন কিছু টেন্ডেন্সি, এমন কিছু অ্যাক্টিভিটি তৈরি হবে যার কারণে তার সঙ্গে তার রিলেটিভরা সম্পর্ক রাখতে চাইবে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু হয়, এবং যাদের আছে একদম মিলিয়ে, কিন্তু এরা কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে এরা কিন্তু মানে বলবো যে মানে এদের জ্ঞান শক্তি কিন্তু খুব তীক্ষ্ণ হয়, এবং এই মানে তীক্ষ্ণ জ্ঞান এবং দূরদর্শী সম্পন্ন হয় এরা, কারণ এরা আগের থেকে বুঝতে পারে কখন খারাপ হবে কখন ভালো হবে। এবং এরা সেই জন্য দেখবেন যে যদি ওই সাইডটা খারাপ হলো কিন্তু আর একটা সাইড ভালো হয়ে যায় কি না, এরা এখন বর্তমান সমাজে দেখবেন যে ইলেকট্রনিক্সের জায়গা বা সফটওয়্যার রিলেটেড জায়গা, এরা এই সব জায়গাগুলো কিন্তু ভীষণভাবে ডেভেলপ করে নিজেকে। এবং দেখা গেলো কোনো সফটওয়্যারের মধ্যে এদেরকে যদি ইনভলভ করা যায়, তাহলে এরা সফটওয়্যার সিকিউরিটি রিলেটেড যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণভাবে এরা পাওয়ারফুল হয়। এবং এদের ক্ষেত্রে মানে যে কোনো জিনিস, মানে একটা জায়গায় বসে যদি থাকেও সারা বিশ্বটা তাদের হাতের কাছে থাকে, তাহলে এই রকম জায়গা কিন্তু তৈরি হয়ে যায় এদের মধ্যে। সেই জন্য বলা হচ্ছে 5th হাউসের রাহুর কানেকশান, এরা যদি সঠিকভাবে সেই জায়গাটাকে অ্যাপ্লাই করতে পারে, আমি বারবার বলি সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক তার নির্দিষ্ট দিশা, সঠিক তার গাইডলাইন যদি পায়, তাহলে কিন্তু এই সকল জাতক জাতিকা খুব ভালো জায়গায় পৌঁছে যায়। কিন্তু না পায় তাহলে ওই খারাপ জায়গা, অসৎ সঙ্গ, অসৎ বন্ধু সঙ্গ, নেশায় আসক্তি হয়ে যাওয়া এবং দিনের পর দিন নিজেকে শেষ করে ফেলা, এই জায়গাটা কিন্তু তার মধ্যে এই প্রবণতাগুলো তৈরি হয়। তাই সঠিক গাইডলাইন ভীষণ প্রয়োজন।
আর তার সঙ্গে সঙ্গে যেমন বললাম, যদি আপনার ক্ষেত্রে ওই গুরুচণ্ডাল দোষ থাকে বা আপনার সন্তানের গুরুচণ্ডাল দোষ থাকে তাহলেও সমস্যা হয়। আরেকটা সমস্যা যেটা ভাবগত কানেকশন বলছিলাম, যে একটা জাতক জাতিকার ভাব থেকে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। কারণ আমাদের এই লগ্ন ভাব থেকে দ্বাদশ ভাব যে ভাবগুলো আছে, 12টা ভাব, সেই 12টা ভাবের লগ্ন ভাব আপনি নিজে, আপনার ব্রেন, তা আপনার ব্রেনটা কতটা পাওয়ারে আছে সেটা দেখা হয় লগ্নের যে স্পুট পড়েছে এবং লগ্নপতি কে আছে এবং লগ্নের স্পুট অনুযায়ী কোন নক্ষত্রে কানেকশন হয়েছে। তাহলে সেটা যদি আপনার ক্ষেত্রে সঠিক না হয়, কারণ দেখা গেলো যে আপনার লগ্নপতি নিচস্থ হয়ে গেছে, বা লগ্নপতি দেখা গেলো কম্বাস্ট হয়ে আছে, বা লগ্নপতি দেখা গেলো রেট্রোগেট আছে বা বক্রি আছে, তাহলে এই কানেকশন যদি থাকে তাহলে আপনি জানছেন যে, বা আপনি কি করবেন না, আপনি আপনার নিজের প্রতি আস্থা থাকবে না, আপনি বাবা মায়ের ওপর কিন্তু ভরসা রাখতে পারবেন না। কারণ একটা নির্দিষ্ট এজ, তখন অনেক ক্ষেত্রে বাবা মায়ের কথা একটু শুনতে অনেকে কম পছন্দ করে, অনেকে, কিন্তু সবাই না। কিন্তু ওই সময়টা যদি অসৎ বন্ধু সঙ্গ পেয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকারা তাদের নির্দিষ্ট লক্ষ্য থেকে অর্থাৎ লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় এবং অসৎ সঙ্গে মিশে গিয়ে তারা ওই বন্ধুরা যা বলবে সেটাই সঠিক, বাবা মা যা বলছে সেটা সঠিক না, এই টেন্ডেন্সি তার মধ্যে কাজ করে। এবং এদেরকে প্রতিকার প্রতিবিধান দিলে কিন্তু আবার, আমি বারবার বলছি, ঠিক সঠিক জায়গায় আবার এদেরকে নিয়ে আসা যায়। কারণ লগ্নপতি সবসময় আপনাকেই কন্ট্রোল করবে। আমাদের যেমন মনকে কন্ট্রোল, মন একটা কানেকশন, চন্দ্র, সেরকম লগ্নপতিও কিন্তু খুব পাওয়ারফুল। সেই জন্য বলা হচ্ছে জন্মছকের, যদি কারোর জন্মছকে রবি আর চন্দ্র এটা পাওয়ারফুল জায়গায় থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকার কোনো কিছু রেমেডির প্রয়োজন হয় না। তাদের শুধুমাত্র বাবা মায়ের সঠিক উপদেশ, যদি এই কানেকশন ভালো থাকে তাহলে অবশ্যই তারা বাবা মায়ের সঠিক উপদেশ পায় এবং তারা নেওয়ার জন্য সবসময় কিন্তু আগ্রহে বসে থাকে। তাই সেই বাবা মায়ের সঠিক সিদ্ধান্ত একটা জাতক জাতিকা যদি নিতে পারে, তাহলে তার জীবনে কিন্তু কোনো জায়গায় বাধা আসবে না, আমি বারবার বলে থাকি। তাই সেই রবি এবং চন্দ্র যদি কোনো কারণে পীড়িত হয়ে যায়, তাহলেও আবার বলছি, সেক্ষেত্রেও কিন্তু অসৎ সঙ্গে মিশে যায় এবং অসৎ সঙ্গে মিশে গিয়ে কিন্তু ওই বাবা মায়ের ওপর অত্যাচার শুরু করে দেয়। তাই সেই জন্য বলবো, এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। কারণ আপনার ক্ষেত্রে আপনার জন্মছকের কি কানেকশন রয়েছে সেটা ডিপেন্ড করবে আপনার সেই জন্মছক। যদি বৃহস্পতি মানে ভালো গ্রহ, মানে আপনার ক্ষেত্রে সেই বৃহস্পতি ভালো নাও হতে পারে। আপনার ক্ষেত্রে সেই বৃহস্পতি দেখা গেল যে একাধিক প্রেমে আবদ্ধ করতে পারে, একাধিক বিবাহে আবদ্ধ করতে পারে সেই বৃহস্পতি, আবার একাধিক সম্পর্কে লিপ্ত করতে পারে তাই সেই বৃহস্পতি। সুতরাং বৃহস্পতি ভালো জায়গা নেই। বৃহস্পতি আপনার ক্ষেত্রে বৃহস্পতি গ্রহটা কি কানেকশন রয়েছে, কতটা ভালো, আপনার গ্রহ কানেকশন অনুযায়ী বলবে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হয় যে জন্মছকে যদি রাহু চন্দ্রযুক্ত হয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকা দেখালো অসৎ সঙ্গে মিশে যায় এবং এরা নেশায় আসক্ত করে এবং আসক্ত হয়ে যায় যদি এটা দ্বিতীয় ভাবের সঙ্গে কানেকশন পায়। এবং দেখবেন যে এরা একটু বিশেষ করে লাক্সারিয়াস বিষয়গুলো বেশি এরা পছন্দ করে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে অসৎ বা বন্ধু সঙ্গ এদের খুব বেশি হয়ে যায় এবং এই বন্ধুদের কথা রাখতে গিয়ে নিজের জায়গাগুলো নষ্ট করে ফেলে। তাহলে এগুলো কিন্তু হয়, এগুলো ওই শুক্রের কানেকশন, রাহুর কানেকশন, এগুলো কিন্তু সাধারণত দেখা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে একটা জাতক জাতিকা নো ডাউট খুব ভালো, কিন্তু হঠাৎ রেগে গেলে এদেরকে মনে হয় যেন এর মধ্যে নেই, পুরো তার চেহারার পরিবর্তন হয় এবং তার কথাবার্তার পরিবর্তন দেখতে পারবেন। কেন হয় এগুলোও কিন্তু জানবেন যে আপনার ওই সন্তানের বা ওই জাতকের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের কানেকশনটা রয়েছে তার মধ্যে রাহু কোথাও না কোথাও পীড়িত হয়ে গেছে, মঙ্গল কোথাও না কোথাও পীড়িত হয়ে গেছে। আবার তাছাড়াও দেখা গেল যে অনেক ক্ষেত্রে অনেক শত্রুতার কারণে আপনার পরিবারের ওপর হয়তো কেউ সমস্যা করে রেখেছে, আপনার পরিবারের ওপর শত্রুতা করে আপনার ওই সন্তানের ওপর কেউ ক্ষতি করে রেখেছে, তার কারণেও এইগুলো হয় এবং সেগুলো আমরা সাধারণত দেখি। তাই সেইগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে এবং এই প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলে থাকি নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে করতে হয়, যে কোনো সময় হয় না। এই তিথি নক্ষত্র কেন, তার জন্মছকের কি নক্ষত্রের কানেকশন পেয়েছে সেগুলো দেখতে হয় এবং নির্দিষ্ট তিথি, কারণ যে সমস্যাটা রয়েছে আমি প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু দেবদেবীর অবস্থান রয়েছে, প্রত্যেক গ্রহের ক্ষেত্রে দেবদেবতার অবস্থান রয়েছে। আমি সেই জন্য দেখবেন যে একটা গ্রহ নিয়ে আলোচনা করলে তার যে ইষ্ট দেবতা কে আছে, ইষ্ট দেবী কে আছে, সেগুলো আমি বলে থাকি। তাই সেই জন্য
তাদের সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান, সেই গ্রহটার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হলে নির্দিষ্ট তিথি নক্ষত্র অবশ্যই প্রয়োজন হয়। সেই জন্য প্রত্যেক অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ, অমাবস্যার তিথি, প্রত্যেক অমাবস্যার তিথি, এবং এই অমাবস্যার তিথিকে অবশ্যই কাজে লাগাতে হবে যদি আপনার এই সমস্যা থাকে এবং সেই সমস্যার থেকে আপনি বেরোতে চান। আর না হলে আপনার ক্ষেত্রে সেই সমস্যা থেকেই যাবে এবং দিনের পর দিন সেই সমস্যাটা বাড়বে এবং একটা সময় গিয়ে আপনি দেখা যাচ্ছে আপনার ওই সন্তানকে আপনি অনেক দূরবর্তী জায়গায় রাখতে বাধ্য হবেন। আমরা সাধারণত দেখি যে একটা সন্তান এতটা অত্যাচার করছে তাকে কিন্তু অন্য জায়গায় রাখতে বাধ্য হয়েছে সন্তানকে বাবা মা, কারণ সে তাকে সঠিকভাবে ট্রিটমেন্টের প্রয়োজন। একটা সময় দেখা গেলো তার ট্রিটমেন্টের প্রয়োজন হয়ে পড়ছে। কারণ আপনি যদি প্রথম থেকেই সঠিক গাইড করতে পারেন আপনার সন্তানের, তাহলে কিন্তু আবার বলছি আপনার সন্তান কিন্তু আপনার সঙ্গেই থাকবে এবং ভালো জায়গায় প্রতিষ্ঠা পাবে। যেমন বললাম ছোট্ট করে যে পঞ্চম ভাবের রাহু কি অবস্থায় আনতে পারে, আবার কি অবস্থায় তাকে তুলে নিয়ে যেতে পারে। ফলে পৃথিবীতে সব থেকে দুঃখের হচ্ছে সন্তান হারা মায়ের দুঃখ, তার থেকে কিন্তু বেশি দুঃখের বা কষ্টের কিছু হতে পারে না। আবার আপনার সন্তান অবাধ্য, আপনার সন্তান আপনার কথা শুনছে না, আপনার সন্তান আপনার গায়ে হাত তুলছে, এটাও কিন্তু কম কষ্টের নয়। কষ্টটা আপনার, ভীষণ ব্যক্তিগত, হয়তো আপনি কাউকে বলে বোঝাতে পারছেন না বা কারোর সঙ্গে শেয়ার করার মতনও না, এটা যথেষ্ট লজ্জার। তাহলে একটি মানুষের কাছে এসে কিন্তু বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে পারেন, জন্মছক বিচার কিন্তু করতে পারেন, প্রতিকার প্রতিবিধানের দিকটা নিয়ে কিন্তু ভাবতে পারেন। তাহলে কিন্তু আপনার সন্তান আপনার কাছে আবারও আগের মতন কিন্তু ফিরে আসতে পারে। এবং মানুষটি অবশ্যই গৌতম না, এবং কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে সমস্যার সমাধানের প্রথম ধাপটায় আপনি এগোবেন, তার জন্য কিন্তু স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার। এই নাম্বারেই কিন্তু আপনাকে ফোন করে প্রথম কাজটা কিন্তু সেরে ফেলতে হবে। ফোন নাম্বার হচ্ছে 9836410969, এই নাম্বারে ফোন করুন, বা ফোন করুন 8335805241 এই নাম্বারে। পাশাপাশি বলবো রবিবার করে কাঁচরাপাড়ায় ওনাকে কিন্তু ওনার চেম্বারে পেয়ে যাচ্ছেন 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সোমবার করে ব্যারাকপুর একেবারে রেল স্টেশনের কাছে, এখানে আপনারা পাচ্ছেন দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা, বিকেল 4টে পর্যন্ত, 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। শ্রীরামপুরে আপনারা পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া মঙ্গলবার করে কালীঘাট রাসবিহারী এভিনিউ, যেটা লেকমলের একেবারে পিছনে, এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই পেয়ে যাচ্ছেন বুধবার করে হাওড়ায়, বৃহস্পতিবার করে পাচ্ছেন কৃষ্ণনগর চেম্বারে, এবং শুক্রবার কিন্তু হাতিবাগান চেম্বারে আপনারা পাচ্ছেন। আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বহরমপুর, মেচেদা, বর্ধমান, তারাপীঠ এবং শিলিগুড়ি চেম্বার। এই চেম্বারগুলোতে আপনারা পান, আপনারা জানেন। তারাপীঠের চেম্বারটাতে একটু আপনাদের হেল্প করতে পারি, 4 তারিখে কিন্তু তারাপীঠের চেম্বার রয়েছে। বিস্তারিতভাবে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করতে হবে। সামনের 2 তারিখে কিন্তু কৌশিকী অমাবস্যা রয়েছে, এবং এই কৌশিকী অমাবস্যায় কিন্তু গৌতমদার বাড়িতে কিন্তু পুজো হোমযজ্ঞের ব্যবস্থাও রয়েছে। একটু শুনবো সংক্ষেপে সে দিনটার কথা। দেখুন, কৌশিকী অমাবস্যা সব থেকে একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা, কারণ এই নির্দিষ্ট তিথিতে আমরা বলে থাকি যে মাতা কৌশিকীর, তিনি কিন্তু পার্বতীর থেকে কৌশিকী রূপ নিয়েছিলেন অসুরদের বধ করার জন্য। এটা একটা আমি এর আগে এপিসোডে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু বিশেষ করে বলবো যে এই অমাবস্যার তিথিটার গুরুত্বটা এতটাই, কারণ এটা বলা হচ্ছে কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করা যায় এই কৌশিকী অমাবস্যা। কারণ আমাদের ক্ষেত্রে দেখবেন যে আমাদের মধ্যে যে ষড়ঋপু বলে ছটা ঋপু আছে, সেই 6টা ঋপু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মৎসর্য। তাহলে এই অর্থাৎ এই যে 6টা শত্রু, তাকেও বধ করতে হলেও আপনার এই কৌশিকী অমাবস্যাটাকে কাজে লাগাতে হবে, এবং সেটা বিভিন্ন উপায় রয়েছে, বিভিন্ন তার পদ্ধতি রয়েছে, এবং সেই পদ্ধতিগত মেনে আপনি যদি সঠিকভাবে ক্রিয়া করেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন অবশ্যই। অনুষ্ঠান থেকে এই মুহূর্তে আমি আর গৌতমদা তো বিদায় নেব, কিন্তু যে মানুষগুলো গৌতমদার কাছে এসে জীবনের নতুন দিশা খুঁজে পেয়েছে, জীবনের নতুন আলো খুঁজে পেয়েছে, সেই মানুষগুলোর বক্তব্য শুনবো না, শুনতেই হবে, তাদের কথা একটু শুনবো। তবে তার পাশাপাশি অবশ্যই গৌতমদাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। নমস্কার, সকলে খুব ভালো থাকুন। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ, কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের
এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল। সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। প্লাস দাদাকে যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে। তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা। সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই। দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী
তাদেরই একজন ভক্ত তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের জন্য সহজ হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ ওই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম, এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিলাম। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বললো সব মিলে গেছিলো। এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এপিসান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান,
আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি, আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।